প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 14। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি বিয়ার-ল্যাম্বার্ট সূত্র নিয়ে। তো আমরা শুরু করতে পারি। আমাদের এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের ক্ষেত্রে বিয়ার এবং বিজ্ঞানী দুজন আলাদা আলাদা বিজ্ঞানী, তারা সমন্বিতভাবে একটা সূত্র প্রয়োগ করেছেন, যাকে আমরা বিয়ার-ল্যাম্বার্ট সূত্র বলে থাকি। কথা হচ্ছে, এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা আমরা কোথায় অ্যাপ্লাই করব বা কখন কি করব। নর্মালি হচ্ছে কোন একটা দ্রবণের ঘনমাত্রাটা সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্যই আমাদের বিয়ার এবং ল্যাম্বার্ট সমন্বিত একটা সূত্র প্রয়োগ করেছেন। আমরা কিন্তু কোন একটা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার জন্য বেশ কিছু প্রক্রিয়া জানি, যেমন টাইট্রেশন বা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে কোন একটি দ্রবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করে থাকি। তবে সেই ক্ষেত্রে ওই দ্রবণের ঘনমাত্রার সূক্ষ্মতাটা কিন্তু কম থাকে। তাহলে কোন একটি দ্রবণের ঘনমাত্রা একেবারে সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্র প্রয়োগ করা হবে। এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটা মূলত প্রয়োগ করা হয় আলোর উপস্থিতিতে, অর্থাৎ কোন একটি দ্রবণের মধ্যে দিয়ে আলো নির্গত করা হবে এবং যে পরিমাণ আলো নির্গত করা হবে তার মধ্যে দিয়ে যখন সেই দ্রবণের মধ্য দিয়ে পাস হবে বা প্রেরিত হবে, তখন সেইখান থেকে কিছু পরিমাণ আলো আমাদের শোষিত হয়ে বাকিটা হচ্ছে আমাদের প্রতিসরিত হবে। তার মানে হচ্ছে যে আলোটা আমরা আবার নির্গত করব তাকে বলা হচ্ছে একবর্ণী আলো। একবর্ণী আলো বলতে কি বোঝায়? আমরা জানি সূর্যের যে সাদা রংটি আছে সেখানে কিন্তু 7টি রঙের সমষ্টি, তাহলে এটা কিন্তু একবর্ণী আলো নয়, এখানে 7টি রং রয়েছে। তো আমাদের ওই যে 7টি বর্ণের ভিতরে বেনি আর সহকল আমরা বলে থাকি, সেখান থেকে যে কোনো একটা নির্দিষ্ট বর্ণ আমাদের দ্রবণের মধ্যে দিয়ে প্রেরিত করতে হবে। সেটা সবুজ বর্ণ হতে পারে, হলুদ বর্ণ হতে পারে, বা অন্য যে কোনো একটা বর্ণ হতে পারে। তো আমরা ওই এক বর্ণে আলো যখন দ্রবণের মধ্যে দিয়ে কি করবো, প্রেরিত করব, তখন যে পরিমাণ আলোর তীব্রতা থাকে সেখান থেকে কিছু পরিমাণ আলো আমাদের দ্রবণে কি হয়ে যাবে, শোষিত হয়ে যাবে। তারপর বাকিটুকু আমাদের কি হবে বলতো, প্রতিসরিত হবে। তো শুরুতে আলোর যে তীব্রতাটা ছিল সেটাকে আমরা প্রকাশ করব আই নট, এবং পরিবর্তিত হয়ে যে আলোর তীব্রতা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আই। এখানে আই বলতে কি বোঝাচ্ছে, আলোর তীব্রতার পরিমাণ। তাহলে শুরুতে আমাদের যে আলোর তীব্রতাটা ছিল সেটাকে আমরা বলবো আদি আলোর তীব্রতা, এবং প্রতিসরিত হওয়ার পর যে আলোর তীব্রতাটা আমরা পাচ্ছি তাকে আমরা বলবো হচ্ছে পরিবর্তিত আলোর তীব্রতা। এখন কথা হচ্ছে, এইখানে আমাদের আলোটা নির্গত করার পর যে পরিমাণ আলো আমাদের শোষিত হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আমাদের হচ্ছে দ্রবণের ঘনমাত্রাটা আমরা নির্ণয় করব। এখন এই যে আমরা দেখতে পাই যে শুরুতে আলোর যে তীব্রতার মানটা ছিল, দ্রবণের মধ্যে দিয়ে যাওয়ার পর আলোর তীব্রতার পরিমাণ কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। এবং এই আলোর তীব্রতার পরিমাণ কতটুকু হ্রাস পাবে তার জন্য বিজ্ঞানী ল্যাম্বার্ট এবং বিয়ার আলাদা আলাদা দুটি করে কনসেপ্ট আমাদেরকে দেওয়া করেছে। একটা হচ্ছে আমাদের পাত্রের, কোন একটা কোষের পাত্রের সাথে আমাদের আলোক তীব্রতার পরিবর্তন, আর হচ্ছে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতার পরিবর্তন বা হ্রাসের পরিমাণ আমরা নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথম হচ্ছে বিজ্ঞানী ল্যাম্বার্ট যেটা বলছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যের সাপেক্ষে এই আলোক তীব্রতা হ্রাসের পরিমাণটা কেমন হবে। উনি বলছে, দেখেন তো, ডি বাই ডিএল, এই ডি বাই ডিএল বলতে আমরা বুঝবো দৈর্ঘ্যের পরিবর্তন, যেটা তোমরা হচ্ছে ম্যাথের ক্যালকুলাস অংশ আমরা অবগত আছো। ডি বাই ডিএল বলতে আমরা বোঝাচ্ছি দৈর্ঘ্যের সাপেক্ষে আমাদের আলোক তীব্রতা পরিবর্তনের যে হ্রাস হয় সেটা আমরা দেখবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো ডিআই, এই কথাটা মানে হচ্ছে দৈর্ঘ্যের সাপেক্ষে আলোক তীব্রতার পরিবর্তন। এখানে আমরা একটা মাইনাস দিব, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে আলোক তীব্রতার পরিমাণের হ্রাসের হার। সেটা কি হবে, সেটা বলছে উনি যে সমানুপাতিক হচ্ছে আই, অর্থাৎ দৈর্ঘ্যের সাপেক্ষে আলোক তীব্রতা হ্রাসের হার তারই আলোক তীব্রতার সমানুপাতিক। জিনিসটা আসলে কি, মানে আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন যতটুকু হবে তার উপর নির্ভর করবে আলোক তীব্রতা হ্রাসের হার। অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে আলোক তীব্রতা হ্রাসের হারও তত বেশি হবে, দৈর্ঘ্য যত কম হবে আলোক তীব্রতা হ্রাসের হারও তত কম হবে। লক্ষ্য করো, ধরো হচ্ছে আমাদের এইখানে মনে করো যে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য যত বাড়তেছে আলোক তীব্রতার হ্রাসের হারও কিন্তু তত বেশি বাড়তেছে। আবার একই সাথে দৈর্ঘ্য যত কম থাকবে আমাদের আলোক তীব্রতা হ্রাসের হারও তত কম হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র অনুসারে আমরা বলতে পারবো ডিআই বাই ডিএল মাইনাস ডিএল বাই ডিএল সমানুপাতিক হচ্ছে আই, অর্থাৎ দৈর্ঘ্যের সাপেক্ষে আলোক তীব্রতা হ্রাসের হার তারই কি বলতো আলোক তীব্রতার পরিমাণের সমানুপাতিক। আর বেয়ার যেটা বলছে সেটা হচ্ছে, দেখো তো, ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হারের পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের লিখতে পারবো ডি বাই ডিসি। ডি বাই ডিসি বলতে বোঝাচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে
আলোক তীব্রতার আর মাইনাস দ্বারা আমরা বোঝাবো কি আলোক তীব্রতার হ্রাসের হার, এটাও হচ্ছে সমানুপাতিক কত বলতো আই। অর্থাৎ ঘনমাত্রার সাপেক্ষে আমাদের হচ্ছে আলোক তীব্রতার হ্রাসের হার তারই আমাদের তীব্রতা বা আলোক তীব্রতার সমানুপাতিক। তার মানে বোঝাচ্ছে দ্রবণের ঘনমাত্রা যত বেশি হবে আমাদের আলোক তীব্রতার হ্রাসের হার তত বেশি হবে, আর দ্রবণের ঘনমাত্রা যত কম থাকবে আলোক তীব্রতার হ্রাসের হারও তত কম হবে। এবার আমরা চলে আসি আমাদের এই দুটা সূত্র আমাদের আলাদা আলাদা সংজ্ঞায়িত আমরা করি। প্রথম হচ্ছে আমাদের ল্যাম্বার্টের সূত্র। ল্যাম্বার্ট কি বলছে, যে কোন একটা স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে মানে কোন একটা দ্রবণের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট তরঙ্গের আলোক রশ্মি যদি আমরা প্রবাহিত করি তাহলে সেটি মাধ্যমের পুরুত্ব বলতে আমাদের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে, মাধ্যমের পুরুত্বের সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার যেটাকে আমরা বলছিলাম মাইনাস DI/dl, এবং সেটি হচ্ছে আলোক রশ্মির তীব্রতার কি পাতিক বলতো সমানুপাতিক। অর্থাৎ আমরা কোন একটা দ্রবণের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট কি বলতো তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি নির্গত করলে সেটি হচ্ছে তার মাধ্যমের যে দৈর্ঘ্য বা পুরুত্ব আছে তার সাথে আমাদের আলোক তীব্রতা হ্রাসের হার হবে এখানে আমাদের যে আলোক তীব্রতা আমরা পাচ্ছি তার তীব্রতা সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তার সূত্র অনুসারে যে আমাদের মাইনাস DI/dl মাইনাস DI/dl সমানুপাতিক হচ্ছে আমাদের আই। তাহলে এখানে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে দিই তাহলে আমরা লিখতে পারবো DI/dl ইকুয়াল টু হচ্ছে আমরা ধরে নিলাম K1I, একটা সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে যদি আমরা লিখতে পারি DI থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে থাকবে কি বলতো DI/I ইকুয়াল টু হচ্ছে আমাদের K1dl। এবার আমরা যে কাজটা করব যে এখানে আমরা একটা ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব, যেটা তোমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টে পড়ছো বা ক্যালকুলাস অংশ আমাদের জানা আছে। ইন্টিগ্রেট করলে উভয় পাশে আমাদের ইন্টিগ্রেশন চিহ্ন দিব, DI/I ইকুয়াল টু হচ্ছে K1 ইন্টিগ্রেশন অফ dl। ইন্টিগ্রেশন যখন করা হয় তখন তার দুটা লিমিট থাকে, একটাকে বলা হয় লোয়ার লিমিট, একটাকে বলা হয় আপার লিমিট। তো আমাদের এখানে লোয়ার লিমিট কত হবে আপার লিমিট কত হবে আমরা একটু দেখি। এখানে দেখো তো আলোক যে তীব্রতা তার শুরু হয়েছিল I0 এবং শেষ হয়েছিল কি বলতো I দিয়ে। তার মানে তার লোয়ার লিমিট হচ্ছে I0 এবং আপার লিমিট হচ্ছে আমাদের কত বলতো I। আর দৈর্ঘ্য বেলা DL, দৈর্ঘ্য বেলায় প্রথম আমাদের দৈর্ঘ্য ছিল ইনিশিয়ালি 0 এবং পরিবর্তনের কতটুকু হবে বলতো L। এই জিনিসটা একটু দেখো, আমরা একটু দেখাই। অর্থাৎ আমাদের আলোক তীব্রতা যখন 0 ছিল I0 ছিল তখন কিন্তু দৈর্ঘ্য মান ছিল না, দৈর্ঘ্য একেবারে 0 ছিল। আর যখন আমাদের আলোক তীব্রতা পরিমাণ আমরা I পেয়েছিলাম তখন কিন্তু আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু হয়েছে বলতো L। তাহলে আমাদের আলোক তীব্রতার লোয়ার লিমিট হচ্ছে I0, আপার লিমিট হচ্ছে আমাদের I, আর দৈর্ঘ্যের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে আমাদের কত বলতো L। তাহলে এখানে আমরা লিখতে পারবো যে মাইনাস আর লেখা হলো আমাদের। এবার আমরা যে কাজটা করব ইন্টিগ্রেশনের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো ইন্টিগ্রেশনের সূত্রগুলো আমরা একটু আসি। আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x যদি dx হয় তখন তার সূত্র ছিল ln x। ইন্টিগ্রেশন অফ 1/x ইন্টু যদি dx হয় তার সূত্র হচ্ছে কত বলতো ln x। আর আরেকটা সূত্র হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ dx যদি হয় তখন তার রেজাল্ট হচ্ছে শুধু x। তাহলে আমরা যদি এই অংশ আমাদের ইন্টিগ্রেশনের কাজটুকু করি তাহলে কি দাঁড়ায় দেখো তো আমাদের। ওকে, এখানে আমরা লিখতে পারবো মাইনাস I/I0, এখানে আমি এটাকে লিখতে পারি 1/I di, আর এখানে আমরা লিখতে পারবো K1L dl। আমরা এবার সূত্রে চলে আসি। দেখো তো এখানে আমাদের ছিল x, এখানে আছে কত বলো তো I। তাহলে আমরা এই জিনিসটাকে লিখতে পারবো আমাদের ln I। লন কত বলো তো 1/I di এর ইন্টিগ্রেশন করলে পাবো কি বলতো ln I। এবার আমাদের আপার লিমিট আমরা লোয়ার লিমিটটা বসে দিব। লোয়ার লিমিট হচ্ছে I0 আর হচ্ছে আমাদের আপার লিমিট হচ্ছে আমাদের I, আপার লিমিটটা হচ্ছে আমাদের I ইকুয়াল টু হচ্ছে আমাদের K1। আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx তার সূত্র হচ্ছে কত বলো তো x। তো ইন্টিগ্রেশন অফ যদি dl করি তার রেজাল্ট আসবে আমাদের L। আর আপার লিমিট হচ্ছে L, লোয়ার লিমিট হচ্ছে কত বলো তো 0। এরপর যদি আমরা বাকি অংশটুকু কাজ করি, বাকি অংশ যদি কাজ করি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো।
আচ্ছা, এবার দেখো তো হচ্ছে আমরা এখান থেকে সূত্র মানে ক্যালকুলেটর সূত্র অনুসারে লিখতে পারি যে আমাদের হচ্ছে এখানে লন আই, আপার লিমিট হচ্ছে আই, লোয়ার লিমিট হচ্ছে কি বলতো আই নট। তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে লন অফ আই মাইনাস হচ্ছে লন অফ আই নট। আর আমাদের হচ্ছে এখানে লিখতে পারবো তাহলে কে ওয়ান, এখানে কি লেখা যাবে, আপার লিমিট হচ্ছে এল, লোয়ার লিমিট হচ্ছে কত বলতো জিরো। তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারবো এল মাইনাস শূন্য। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি লেখা যাবে লন অফ মাইনাসে মাইনাসে কি বলতো প্লাস আই নট, আর এখানে কত থাকবে মাইনাস লন আই। এখানে লেখা যাবে কে ওয়ান এল। তাহলে ফাইনালি এখান থেকে লেখা যাবে লনটা যদি আমরা কমন নিই তাহলে লেখা যায় আই নট বাই কত বলতো আই ইকাল টু হচ্ছে আমাদের কে ওয়ান এল। এই যে আমাদের অংশটুকু আমরা পেয়েছি এটাই হচ্ছে আমাদের ল্যাম্বার্টের সূত্র। এটা হচ্ছে আমাদের ল্যাম্বার্টের সূত্র। ঠিক আছে, ল্যাম্বার্টের সূত্র কি পেলাম, লন অফ আই নট বাই আই ইকাল টু হচ্ছে কে ওয়ান এল। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের যে বিয়ারের সূত্র। উনি কি বলছে দেখো তো, ওনারা বলছেন যে কোন একটি দ্রবণের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি প্রবাহিত করলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার। অর্থাৎ আমাদের হচ্ছে ল্যাম্বার্টের সূত্রটা ছিল দৈর্ঘ্যের সাথে পরিবর্তন, আর বিয়ারের সূত্রটা হচ্ছে আমাদের ঘনমাত্রার সাথে পরিবর্তন। তাহলে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার অর্থাৎ ডিআই বাই আবার কত হবে বলতো ডিসি, সেটা হচ্ছে আলোক রশ্মির তীব্রতার কি পাতিক, সমানুপাতিক। আলোক রশ্মির তীব্রতার আমাদের সমানুপাতিক। তাহলে আগে ছিল দৈর্ঘ্যের সাথে আলোক রশ্মির তীব্রতার সম্পর্কে, আর এখন হচ্ছে কি বলতো আমাদের দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা সম্পর্ক। এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের মাইনাস ডিআই বাই ডিসি এ কথা মানে হচ্ছে ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হার সমানুপাতিক কত হবে বলতো আই। তাহলে এখান থেকে আমরা এবার লিখতে পারি যে মাইনাস ডিআই বাই আই, ডিআই বাই ডিসি, ডিআই বাই ডিসি, এখানে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক লিখবো, সেটা লিখবো হচ্ছে কে টু, তারপর হচ্ছে আই। তার মানে হচ্ছে এরপর আমরা লিখতে পারি মাইনাস ডিআই, আইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবো কে টু ডিসি। এখানে আমরা ইন্টিগ্রেশন করব, এই জন্য আমাদের ইন্টিগ্রেশন সাইনটা আমরা নিয়ে আসলাম ডিআই বাই কত বলতো আই, আর এখানে আমরা লিখতে পারবো কে টু ইন্টিগ্রেশন অফ ডিসি। আমরা এবারে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাবো। এখানে আগের মতো করে আপার লোয়ার লিমিট হচ্ছে আই নট, আপার লিমিট হচ্ছে আমাদের আই, আর ঘনমাত্রার লোয়ার লিমিট হচ্ছে শূন্য, আপার লিমিট হচ্ছে কত বলতো সি। অর্থাৎ এটা মানে হচ্ছে আমাদের আমাদের দেখা যাচ্ছে দ্রবণের ঘনমাত্রাটা শুরুতে কতটুকু ছিল ধরো শূন্য এবং পরিবর্তিত হয়ে কতটুকু হয়েছে বলতো সি পরিমাণ। তাহলে আমাদের আপার লিমিট হচ্ছে শূন্য, পরিবর্তিত ঘনমাত্রা হচ্ছে কত বলতো আমাদের সি। আচ্ছা, এবার আসো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন সূত্র অনুসারে মাইনাস, তো এটাকে আমরা লিখছিলাম একটু আগে আই নট আই ওয়ান বাই আই ইন্টু হচ্ছে কত বলতো ডিআই, আর এখানে লেখা যাবে আমাদের কত কে টু সি ডিসি। তাহলে ইন্টিগ্রেশন সূত্র যদি করে ফেলি ওয়ান বাই আই ডিআই, তাহলে আমাদের সূত্র হবে লন আই, আপার লিমিট হচ্ছে আমাদের আই, লোয়ার লিমিট হচ্ছে আমাদের আই শূন্য বা আই নট, আর এখানে আমাদের কি আছে বলতো মাইনাস আছে। এই পাশে আমরা লিখতে পারবো কে টু ইন্টিগ্রেশন অফ ডিসি, তাহলে আমরা শুধু পাবো কত এখানে সি পাবো, আপার লিমিট সি, লোয়ার লিমিট হচ্ছে কত বলতো জিরো। এবার আমরা বাকি কাজটা যদি করি ক্যালকুলেশনটা, তাহলে কি যাবে দেখো তো হচ্ছে এখানে সূত্র আমরা লিখতে পারবো মাইনাস লন অফ আপার লিমিট এবং লোয়ার লিমিটের ভ্যালুগুলো যদি বসাই তাহলে সূত্র অনুসারে আমরা লিখতে পারবো লন অফ আই বিয়োগ হচ্ছে লন অফ আই নট, আর আমাদের হচ্ছে এখানে লিখতে পারবো এ টু সি বিয়োগ শূন্য। তাহলে মাইনাসে মাইনাসে কি বলতো প্লাস লন অফ আই নট মাইনাস লন অফ আই ইকাল টু হচ্ছে কে টু ইন্টু সি। তাহলে আমরা লন সূত্র অ্যাপ্লাই করে লিখতে পারি লন অফ আই নট বাই হচ্ছে আই ইকাল টু হচ্ছে আমাদের কে টু সি। এই সূত্রটা হচ্ছে আমাদের আবার এই সূত্রটা হচ্ছে আমাদের বিয়ারের সূত্রের রূপ। আমাদের ল্যাম্বার্টের সূত্রে একটা রূপ পেয়েছি, বিয়ারের সূত্রে একটা আমরা রূপ পেয়েছি। এবার দুজনকে আমরা যদি সমন্বয় করি তাহলে আমাদের কি হয় দেখো, বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রের সমন্বয়। তাহলে আমাদের
দুজনের সূত্রকে সমন্বয় করে আমরা পাই, প্রথম হচ্ছে ল্যাম্বারের সূত্র অনুসারে আমরা কি লিখলাম, লন অফ আই নট বাই হচ্ছে আই সমানুপাতিক ছিল ইকুয়াল টু ছিল আমাদের কত বলতো K1L। আর বিয়ারের সূত্র অনুসারে আমরা পাইছিলাম লন অফ আই নট বাই হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে আমাদের K2C। এই দুইটা সূত্রকে যদি আমরা সমন্বিত করি বা 1 নং এবং 2 নং সূত্রকে যদি আমরা সমন্বিত করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো লন অফ আই নট বাই হচ্ছে আই ইকুয়াল টু আমাদের হচ্ছে K1 ইন্টু হবে কত বলতো K2 ইন্টু হচ্ছে আমাদের কত বলতো CL। অর্থাৎ দুইটা সূত্র দেখো তো হচ্ছে লেফট সাইড কিন্তু আমাদের সমান, সেটা কি ছিল বলতো লন অফ আই নট বাই কত বলতো আই। আর ডান পাশে আমাদের দেখাতে হচ্ছে আমাদের ল্যাম্বার্টের সূত্র অনুসারে আমরা পাইছিলাম K1L, আর বিয়ারের সূত্র অনুসারে আমরা পাইছিলাম হচ্ছে K2C। এই K1 এবং K2 হচ্ছে আমাদের দুটা কি ছিল বলতো সমানুপাতিক ধ্রুবক ছিল। আমাদের একটাকে ধরছিলাম আমরা K1, একটা আমরা হচ্ছে কত বলতো K2। আর দুইটা সূত্রকে আমরা যখন সমন্বয় করব তখন আমরা লিখতে পারবো লন অফ আই নট বাই আই ইকুয়াল টু হচ্ছে আমাদের K1 K2 ইন্টু হচ্ছে কত বলতো CL। এবার তোমরা জানো কিনা লন এর পরিবর্তে আমরা জানি লনকে ভাঙলে আমরা লিখতে পারবো 2.303 লগ। লনের পরিবর্তে লেখা যায় 2.303 লগ, তাহলে আমরা লনটাকে ভাঙতেছি 2.303 লগ আই নট বাই হচ্ছে আমাদের আই এখানটা আমরা লিখতে পারবো K1 K2 CL। তাহলে আমরা 2.30 কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারবো লগ অফ আই নট বাই আই ইকুয়াল টু হচ্ছে আমাদের K1 K2 বাই হচ্ছে 2.303 ইন্টু হচ্ছে আমাদের CL। এখন এই লগ অফ আই নট বাই আই কে প্রকাশ করা হয় বলতো এ দ্বারা। এ কে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স বা হচ্ছে শোষণ মাত্রা, অ্যাবজর্বেন্স বা হচ্ছে শোষণ মাত্রা। আর K1 K2 বাই হচ্ছে 2.303 এটাকে বলা হয় এপসিলন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কি দাঁড়ালো, আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, সেটি হচ্ছে যে আমাদের এ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ছিল লগ অফ আই নট বাই আই, আর আমাদের এপসিলন সমান হচ্ছে K1 K2 বাই হচ্ছে আমাদের 2.303। তো এর পরিচয়টা হচ্ছে আমরা বলছিলাম শোষণ মাত্রা, অর্থাৎ কোন একটা দ্রবণের মধ্যে দিয়ে আলো কি পরিমাণ শোষিত হয়েছিল সেটা হচ্ছে এর মান। আর আমাদের হচ্ছে এপসিলন যেটা সেটা হচ্ছে আমাদের মোলার শোষণ সহগের মান, মোলার শোষণ সহগের মান। তার একটা একক আছে লিটার পার মোল পার সেকেন্ড। তো এই যে আমরা পাইলাম যে আমাদের হচ্ছে এপসিলন এ ইকুয়াল টু কি বলতো এ ইকুয়াল টু এপসিলন CL। এই সূত্রটাই হচ্ছে আমাদের বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রের সমন্বিত রূপ। তো এটা এই সূত্রে আমরা শুধু সেখানে প্রবেশ করতে পারবো বা প্রকাশ করতে পারবো বা অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে আমাদের এই বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা কি করা যায় প্রযোজ্য আমাদের হয়। আচ্ছা, এখান থেকে আমাদের পরীক্ষায় অনেক সময় সংজ্ঞা আসে বিয়ার ল্যাম্বার্টের সূত্রের সংজ্ঞা। তো আমরা যদি বিয়ার ল্যাম্বার্টের সূত্রের সংজ্ঞাটা আসে তখন আমরা আসলে কিভাবে লিখবো, তাহলে দেখো তো আমরা তখন এভাবে লিখে ফেলবো যে কোন স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি প্রবাহিত করলে মাধ্যমের পুরুত্বের বা দ্রবণের ঘনমাত্রার সাথে, দুইটা জিনিস, একটা হচ্ছে মাধ্যমের পুরুত্বের সাথে বা হচ্ছে দ্রবণের ঘনমাত্রার সাথে আলোক রশ্মির তীব্রতা হ্রাসের হার। যদি পুরুত্ব হয় তখন আমরা বলবো -DA/DL, আর যদি দ্রবণের ঘনমাত্রা হয় তখন আমরা বলবো -DI/DC। আলোক রশ্মির কি বলতো তীব্রতার কি বাতি বলতো সমানুপাতিক। তাহলে অর্থাৎ একটা পরিবর্তন ছিল দৈর্ঘ্যের সাথে বা পুরুত্বের সাথে, আরেকটা পরিবর্তন হচ্ছে আমাদের কি বলতো ঘনমাত্রার সাথে। যদি আমাদের সংজ্ঞায় আসে তখন আমরা এভাবে লিখে পারবো কোন একটি স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আমাদের যদি প্রবাহিত করা হয় তখন মাধ্যমের পুরুত্ব বা দ্রবণের ঘনমাত্রার সাথে আমাদের আলোক রশ্মি যে তীব্রতা হ্রাসের হার সেটা হচ্ছে তারই আলোক রশ্মির সমানুপাতিক। আচ্ছা, এবার কথা হচ্ছে এই বিয়ার ল্যাম্বার্ট সূত্রের কিছু আমাদের কি আছে বলতো সীমাবদ্ধতা আছে, এটা আমাদের এমসিকিউর জন্য থাকে, আমরা একটু জানবো সেটা। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কোন একটি দ্রবণের ঘনমাত্রা মান 0.01 থেকে 0.1 মোলার, 0.01 মোলার, 0.001 মোলার থেকে ওই দ্রবণের ঘনমাত্রা যদি 0.01 মোলার হয় তখনই আমাদের এই সূত্রটা প্রযোজ্য হবে। অর্থাৎ দ্রবণের ঘনমাত্রাটা 0.001 মোলার থেকে শুরু করে যদি আমাদের 0.01 মোলার হয় তখনই কেবল হচ্ছে আমাদের এই
বিয়ার সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। 2 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কোন একটা দ্রবণের ঘনমাত্রা যদি 0.1 মোলারের বেশি হয়ে যায় তখন কোনোভাবে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তারপরে দেখো তো এক বর্ণী আলো ব্যবহার না করলে এই সূত্র ব্যবহার করা যাবে না, অর্থাৎ সিঙ্গেল যে কোনো একটা আলোক রশ্মি আমাদের নির্গত করতে হবে। সর্বশেষ দেখো তো হচ্ছে দ্রবণের উপাদান মধ্যে দ্রবণের উপাদানের মধ্যে সংযোজন বিয়োজন ঘটলে এই সূত্র প্রযোজ্য হবে না। অর্থাৎ কোন একটা দ্রবণে যদি তুমি কোনো কিছু নতুন করে যোগ করো অথবা বিয়োজন করো তখন কিন্তু আমাদের এই সূত্রটা কার্যকর হবে না। তো এই হচ্ছে আমাদের যে বিয়ার ল্যাম্বার্ট সূত্রের বাধ্যবাধকতা।